আজকের তাজা নিউজ আপডেট। রাজ্যসভা নির্বাচনের ঘোষণা হতেই তৎপরতা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। 16 মার্চ রাজ্যসভার ভোট পশ্চিমবঙ্গ বিধানসভায়। যদি বিনামূল্যে খাবার, সাইকেল, টাকা দেওয়া শুরু করেন তাহলে কে আর কাজ করবে? খয়রাতি নিয়ে রাজ্যগুলিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। বিজেপি সরকার হলে বাবরের নাম মুছে যাবে, হুমায়ুনকে নিশানা করে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। চ্যাট ফাঁস করলেন অভিষেক, অভিযোগ সুপ্রিম কোর্টের রায় অমান্য করে ভোটারদের নাম বাদের নির্দেশ পাঠাচ্ছে কমিশন। অনেক কিছু ফাঁস করব, কমিশনকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিবর্তনের লক্ষ্যে 5000 কিমি যাত্রা বিজেপির। আসন্ন নির্বাচনে রাজ্যের প্রতিটি আসনে একা লড়তে পারে কংগ্রেস, এ নিয়ে চলছে জোর আলোচনা। নির্দিষ্ট সময় পর্যন্ত সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে ভারতেও। অস্ট্রেলিয়া, ফ্রান্সের পথে হাঁটার ইঙ্গিত দিল কেন্দ্রীয় তথ্যমন্ত্রী। গরু পাচার মামলায় বিএসএফ জওয়ানের শাস্তি বহাল সুপ্রিম কোর্টে, বলল সীমান্তের বিষয়ে হালকাভাবে নেওয়া চলে না। এবার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। এই তো সবে শুরু, মিমির বিরুদ্ধে 20 লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করল তনয় শাস্ত্রী। হাতে হাতে 10 লাখের চেক, এখনো প্রিয়জনের দেহাংশটুকু পেল না আনন্দপুরের আগুনের মৃতদের পরিবার। নিখোঁজ এখনো 27 জন। এনআরএস হাসপাতালে একের পর এক চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর পরিজনেরা। চীনা রবট কুকুরকে নিজেদের বলে দাবি করে এআই সম্মেলনে হাজির, নয়ডার বিশ্ববিদ্যালয়কে সরিয়ে দিলেন কর্তৃপক্ষ। সরকারি চাকরি, শিক্ষায় মুসলমানদের 5% সংরক্ষণ আর নয়, পুরনো অধ্যাদেশ খারিজ মহারাষ্ট্র সরকারের। শিশুর পাজামা দড়ির খোলা মানেই ধর্ষণের চেষ্টা, হাইকোর্টের মন্তব্য খারিজ করে রায় সুপ্রিম কোর্টের। শুভেন্দুর বিয়ে আমি দেব, ওর ভালো বুদ্ধি দরকার, বিরোধী দলনেতাকে নিয়ে মস্করা হুমায়ুন কবিরের। তপশিলি জাতির প্রসঙ্গ তুলে ভর্ৎসিত হয়েছিলেন ডিইও, সেই ইস্যুতেই এবার নজর দিল কমিশন। পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের 37 বিধানসভা আসনে ভোট মার্চের মধ্যেই, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। মোদির চোখে এআই স্মার্ট গ্লাস, চ্যাট জিপিটি জেমিনির মডেলকেও হার মানাবে, বাজারে আসছে নতুন স্মার্ট এআই সানগ্লাসেস। কবে দেশে ফিরব তা বলতে পারছি না, বোম্বে হাইকোর্টে জানালেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। অপারেশন সিন্দুরে পাক পরমাণু অস্ত্রাগারের ক্ষতি করছিল ভারত, তাতেই আত্মসমর্পণ মত বিশেষজ্ঞদের। তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রণপত্র তুলে দিলেন ওম বিড়লা, জামাত আমিরের সঙ্গে দেখা করলেন বিদেশ সচিব। এআই সামিটে বিশৃঙ্খলা, এত বড় আয়োজন এমনটা আর হবে না, ক্ষমা চাইলেন অশ্বিনী বৈষ্ণব। প্রেমিককে খুন করে সহবাস, সারারাত মদ্যপান, শেষে প্ল্যানচেট করে আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা, দাবি পুলিশের। রাজ্যের সব স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক হোক, দাবি তুলল বাংলা পক্ষ। সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক মামলা, আগামী 18 মার্চ হতে পারে পরবর্তী শুনানি। বাংলার মানুষ ভোট বাক্সকে ডিজে বাজিয়ে দেবে, কমিশন বিজেপিকে বিধে তোপ সাইন্তিকার। জলা জমিতে বাড়ি, হুমায়ুনের স্ত্রীকে নোটিশ রাজ্যের, দোষ স্বীকার করেও পাল্টা তোপ ভরতপুরের বিধায়কের। এআই প্রযুক্তিতে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল, অলসম্যানের পর প্রশংসায় পঞ্চমুখ গুগল কর্তা সুন্দর পিচাইয়ের। দেশের নিরাপত্তার জন্য রাহুল বিপজ্জনক, কংগ্রেস সংসদকে বেঞ্জিন আক্রমণ রিজিজুর। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, দম্পতিদের 3 সন্তানেরও নিদান আরএস প্রধান মোহন ভাগবতের। অরুণাচলের নিয়ন্ত্রণ রেখার সক্রিয় চীনা ফৌজ এআই প্রযুক্তি কাজে লাগিয়ে রুখে দিচ্ছে ভারত। ট্রাম্পের চোখ রাগানি ফেল, আগের মতোই রাশিয়া থেকে তেল কিনছে ভারত, স্পষ্ট ঘোষণা মস্কোর। হাড়গোড় না ভাঙলে স্ত্রীকে মারধর অপরাধ নয়, গার্হস্থ্য হিংসাকে সামাজিক স্বীকৃতি দিল তালিবান। সিন্ডিকেট চলবে না, প্রথম ভাষণে হুঙ্কার প্রধানমন্ত্রী তারেকের, দলীয় নেতাদের জন্য বাঁধলেন বিধি, সংখ্যালঘু নিয়ে দিলেন বড় বার্তা। কিভাবে সরকার চলবে, 180 দিনের নকশা তৈরি তারেকের, হাসিনাপন্থীর অপরাধের বিচার কোন পথে, উত্তর দিলেন আইনমন্ত্রী।
সরকার বদলের আগেই গণসন্ত্রাসের বলি দীপুর পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল ইউনূস সরকার। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। আগামী 16 মার্চ পশ্চিমবঙ্গের 5 আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভা আসনে ভোট হবে। বুধবার ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আর সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর তৎপরতা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। রাজ্যসভা নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও এক্ষেত্রে ভোট পর্ব অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায়। তাই রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করতে হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা কর্তৃপক্ষ বা তথা সচিবালয়কে। এই কারণে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে বিধানসভায় রাজ্যসভা নির্বাচন কিভাবে হবে সে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে আধিকারিকদের মধ্যে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি রাজ্যসভার 37টি আসনে নির্বাচনের তথ্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষের দিন আগামী 5 মার্চ। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে 6 মার্চ। মনোনয়নের দিন 5 মার্চ পর্যন্ত হলেও মাঝে দুদিন সরকারি ছুটি রয়েছে। এমনিতেই রাজ্যসভা নির্বাচনের সময় আপৎকালীন পরিস্থিতিতে ছুটির দিনও বিধানসভায় সচিবালয় খোলা থাকে। কিন্তু 3 ও 4 মার্চ দেশ জুড়ে দোল ও হোলি উৎসব, যে কারণে রাজ্যসভার নির্বাচন সংক্রান্ত কোনো কাজ বিধানসভায় করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে যাবতীয় কাজকর্ম আগেই সেরে ফেলতে চান বিধানসভার সচিবালয়ের শীর্ষ আধিকারিকেরা। রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হন সংশ্লিষ্ট বিধানসভার সচিব। তার হাতেই থাকে নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব। এক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি থেকে শুরু করে প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়ার দায়িত্ব থাকে তারই হাতে। পশ্চিমবঙ্গে 5 রাজ্যসভা আসনে যদি 5 জন প্রার্থী মনোনয়ন জমা দেয় সেক্ষেত্রে ভোট হবে না। 6 মার্চ স্ক্রুটিনির পরেই জয়ী প্রার্থীদের শংসাপত্র দেবেন রিটার্নিং অফিসার তথা বিধানসভার সচিব। কিন্তু একটি অতিরিক্ত মনোনয়নপত্র জমা পড়লে 16 মার্চ রাজ্যসভার ভোট হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেক্ষেত্রে ওই দিন গণনার পর প্রার্থীদের শংসাপত্র দেওয়া হবে। তাই দুটি পরিস্থিতির জন্যই তৈরি থাকবে বিধানসভার সচিবালয়। প্রসঙ্গত, চলতি রাজ্যসভা নির্বাচনে একজন প্রার্থীকে জয়ী হতে গেলে 50 জন বিধায়কদের সমর্থন প্রয়োজন। সেই হিসেবে তৃণমূলের 4 জন এবং বিজেপির 1 জন প্রার্থীর জয় নিশ্চিত। কিন্তু কোনো পক্ষ একজন অতিরিক্ত প্রার্থী দিলেই ভোট হবে 16 মার্চ। তবে বিধানসভা আধিকারিকদের একাংশে মনে করছেন রাজ্যসভার নির্বাচন চলাকালীনই পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিয়ে রাজ্যসভার নির্বাচন করাতে হবে বাংলায়। সঙ্গে শাসক বিরোধী দু পক্ষকে বিধানসভা ভোটের সঙ্গে নজর রাখতে হবে রাজ্যের রাজ্যসভা নির্বাচনের দিকেও। কারণ এই সময় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা বিধায়কদের দলীয় নির্দেশ মেনে ভোট দিতে আসতেই হবে। বুধবার ঘণ্টা দেড়েকের মায়াপুর সফরে ভক্ত সমাবেশকে হরেকৃষ্ণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের তরফ থেকে তো বটেই, পাশাপাশি শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও। একই সঙ্গে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, ইসকনের সদর দপ্তরে তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসাবে। ইসকনের শাহের কর্মসূচিতে ভক্ত সমাবেশে বিদেশি ভক্তদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি ভাষণ বিদেশিদের কাছে পুরোপুরি বোধগম্য ছিল না ঠিকই, কিন্তু শাহের হরেকৃষ্ণ ধ্বনিতে একাত্ম হলেন তারাও। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তীর কর্মসূচিতে বাঙালি ভক্তদের পাশে বসে ইউরোপ ও আমেরিকার নানা প্রান্ত থেকে আসা ভক্তেরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলেন। কেউ এসেছেন পর্যটক হিসেবে, কেউ আবার স্থায়ীভাবে নামহট্টে নাম লিখিয়েছেন। তাদের সিংহভাগই এখনো ভারতীয় ভাষা রপ্ত করে উঠতে পারেননি। তবুও বুধবার সকাল থেকেই চন্দ্রোদয় মন্দিরের নিকটবর্তী সভাস্থলে বিদেশি ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কপালে রসকলি, পরনে ধুতি পাঞ্জাবি বা শাড়ি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে কি আপনারা বুঝতে পারবেন? রাশিয়া থেকে আসা মধ্যবয়সী ভক্ত ভাঙা ইংরেজিতে বললেন, প্রতিটি শব্দের অর্থ হয়তো বুঝবো না, কিন্তু শাহের উপস্থিতি এবং ভারতের আধ্যাত্মিকতা নিয়ে তার যে দর্শন তা অনুভব করতে চাই। এক স্পেনীয় পর্যটকদের ভাষায়, মায়াপুর শান্তির জায়গা, এখানে ভারতের একজন শক্তিশালী নেতা আসছেন শুনেই কৌতূহল জেগেছে। ভক্তি এবং রাজনীতি যেখানে এক বিন্দুতে মেলে সেই জায়গায় পরিবেশ দেখতেই এসেছি। শুধুমাত্র স্থায়ী ভক্তরাই নয়, ইসকনের অতিথি নিবাসগুলিতে
উপস্থিতিতে থাকা সাধারণ পর্যটকদের মধ্যেও শাহের আধ্যাত্মিক শোভা নিয়ে আগ্রহ দেখা গিয়েছে। ইসকন কর্তৃপক্ষের মতে মায়াপুর একটি বিশ্বজননী ক্ষেত্র, এখানে আধ্যাত্মিকতার টানে সকলে এক হয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী এই সফর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সেই ছবিটা আরো একবার স্পষ্ট করে দিল। কলকাতা বিমানবন্দরে নামার পরে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শাহ। কলকাতা থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শাহের সহকর্মী ভূপেন্দ্র যাদব সড়কপথে মায়াপুর পৌঁছেছিলেন আগেই। মঞ্চে শাহের সঙ্গে ইসকনের পদাধিকার পাশাপাশি তারাও ছিলেন। তবে শাহ মায়াপুরের ভাষণে কোনো রাজনৈতিক কথা বলেননি। চৈতন্য মহাপ্রভুর মহাত্মা নিয়ে, সমাজ সংস্কারে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। যার জন্ম জয়ন্তী পালনে আসা সেই ভক্তির সিদ্ধান্ত সরস্বতীর জীবন ও কাজ নিয়েও কথা বলেছেন। গোটা বিশ্বে সনাতন ভাবধারার প্রচার ও প্রসারের ইসকনের ভূমিকা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ইসকনের মঞ্চে দাঁড়িয়ে মতুয়া সমাজের কথাও উল্লেখ করেছেন। শাহের কথায় মতুয়া সমাজও সমাজ কল্যাণের ধারণাকে সর্বদা এগিয়ে নিয়ে গিয়েছে। হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর সমগ্র বিশ্বকে সেই সম্প্রদায়ের সঙ্গে জোড়ার কাজ করেছেন। ভাষণের শুরুর দিকে শাহ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সকালে আমার কথা হয়েছে। আমি তাকে জানাই সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তীর কর্মসূচিতে যোগ দিতে মায়াপুরে যাচ্ছি। উনি অন্তর থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ বলেছেন। প্রায় 24 মিনিটের ভাষণে কোনো রাজনৈতিক মন্তব্য করেনি অমিত শাহ। শেষে বলেছেন, এটি ভগবান নৃসিংহের অত্যন্ত জাগ্রত স্থান। তার কৃপায় 2047 সালের মধ্যে আমরা বিকশিত ভারত এবং সনাতন ধর্মের বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।